শিক্ষার্থীরা যারা ব্যবস্থাপনা বিষয়ে অনার্স থার্ড ইয়ার এবং মার্কেটিং প্রথম বর্ষে আছো তাদের জন্য এই ক্লাসের আয়োজন। তোমরা দেখো আমাদের আজকের আলোচ্য বিষয় মূল্য নির্ধারণ পদ্ধতি। মূল্য নির্ধারণ কোনো কোম্পানির জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রতিযোগিতামূলক বাজারে মূল্য যাচাই করেই গ্রাহক সাধারণ পণ্য ক্রয় করে থাকে। আবার এই মূল্যের উপরেই কোম্পানির মুনাফা নির্ভর করতেছে। আবার ক্রেতা ধরে রাখার জন্য মূল্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই মূল্য আবার যদি কম হয় তাহলে আবার কোম্পানির ক্ষতির সম্ভাবনা। এমন একটা কাঙ্ক্ষিত মূল্য ধরতে হবে যাতে সব কিছুই ঠিকঠাকভাবে চলে। এখন আমরা মূল্য নির্ধারণের পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। মূল্য নির্ধারণ পদ্ধতি, তো দেখো গুরুর দিকে প্রথম খেয়াল করো। মূল্য নির্ধারণ পদ্ধতি, প্রথম পদ্ধতি হচ্ছে মার্ক আপ মূল্য নির্ধারণ। মার্ক আপ মূল্য নির্ধারণ মার্ক আপ মূল্য নির্ধারণ বলতে বোঝাচ্ছেন পণ্য উৎপাদনে যে খরচের সাথে প্রফিট যোগ করা। তো খরচ বিভিন্ন ধরনের হয়ে থাকে, কিছু স্থায়ী, কিছু পরিবর্তনশীল। তো ধরি আমরা একটা পণ্যের স্থায়ী ব্যয় 10 টাকা, তারপর পরিবর্তনশীল ব্যয় 10 টাকা। তো পরিবর্তনশীল ব্যয় যদি আমরা বের করতে যাই প্রতি ইউনিটে, তাহলে আমরা মোট স্থায়ী ব্যয় মোট খরচগুলো যোগ করে দেখব, তারপরে কত ইউনিট উৎপাদিত হলো সেটা দেখব। আর যদি আমরা মোট স্থায়ী ব্যয় একক প্রতি স্থায়ী ব্যয় বের করতে চাই, তাহলে আমরা স্থায়ী ব্যয় বের করার জন্য স্থায়ী ব্যয়কে সেলসের পরিমাণ দিয়ে ভাগ করতে হবে। আবার বলতেছি, একক প্রতি স্থায়ী ব্যয় মোট স্থায়ী ব্যয় ভাগ করব আমরা বিক্রয়ের পরিমাণ দিয়ে। তাহলে আমরা পাবো একক প্রতি স্থায়ী ব্যয়। একক প্রতি স্থায়ী ব্যয় সমান মোট স্থায়ী ব্যয় ভাগ বিক্রয়। তাহলে আমরা একক প্রতি স্থায়ী ব্যয় পেয়ে যাব, আর পরিবর্তনশীল ব্যয়গুলোও পেলাম। ধরি একটা পণ্যের স্থায়ী ব্যয় 10 টাকা, পরিবর্তনশীল ব্যয় 10 টাকা, দুইটা মিলে ধরলাম আমরা 20 টাকা। এখন মার্কআপ যদি মূল্য নির্ধারণ করতে চাই, ধরি কোম্পানি 20% প্রফিট অর্জন করবে, তাহলে সূত্রটা এরকম: মার্কআপ মূল্য সমান ইউনিট খরচ, ইউনিট কস্ট ডিভাইড বাই 1 মাইনাস বিক্রয় এক্সপেক্টেড রিটার্ন রেট। এখন রিটার্ন রেট ধরলাম আমরা এখানে 20%, একটা কাল্পনিক ধরলাম। খরচ ধরলাম 20 টাকা মোট, পরিবর্তনশীল এবং স্থায়ী দুইটা মিলে 20 টাকা। তাহলে সূত্র হচ্ছে ইউনিট কস্ট হলো 20 টাকা ডিভাইড বাই 1 মাইনাস বিক্রয়ের প্রত্যাশিত রিটার্ন হার। তাহলে 1 বিয়োগ বিক্রয়ের প্রত্যাশিত রিটার্ন হার ধরলাম 0.20। ক্যালকুলেশন করলে তাহলে একটা পণ্যের বিক্রয় মূল্য দাঁড়াবে 27 টাকা। তাহলে খরচ হলো 20 টাকা, বিক্রয় মূল্য হলো 27 টাকা। যদি আমরা 20% প্রফিট অর্জন করতে চাই। এবারে আসো 2 নম্বর পদ্ধতি হচ্ছে টার্গেট মুনাফা মূল্য নির্ধারণ। নাম্বার 2, টার্গেট
মুনাফা মূল্য নির্ধারণ পদ্ধতি। টার্গেট মুনাফা, তো টার্গেট মুনাফা মূল্য নির্ধারণ পদ্ধতি এটা অনেকটা আগের মতো, তো ভিন্নতা আছে। এখানে ব্রেক ইভেন পয়েন্ট এখানে বের করতে হবে। এটা হচ্ছে মূলত ব্রেক ইভেন ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। তো আমরা এই পদ্ধতিতে ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করব। বিইপি সমান সমান উপরে লিখব আমরা স্থায়ী ব্যয়, নিচে দিব আমরা একক প্রতি বিক্রয় মূল্য, বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তো এখন স্থায়ী ব্যয় কত ধরবো? ধরলাম আমরা স্থায়ী ব্যয় 3 লক্ষ ইউনিট, 3 লক্ষ টাকা। তারপরে বিক্রয় মূল্য ধরবো আমরা, ধরলাম 20 টাকা। তার পরিবর্তনশীল ব্যয় ধরলাম হলো 10 টাকা। এখন ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 30,000 একক। কাল্পনিক ফিগার ধরলাম। তাহলে বিইপি পদ্ধতির মাধ্যমে আমরা প্রথমে বিইপি নির্ণয় করব। বিইপি নির্ণয় করে ওটার সাথে মুনাফা যোগ করব, এটাকে বলা হয় টার্গেট মুনাফা মূল্য নির্ধারণ। এখন কত ইউনিট বিক্রি করলে আমাদের বিইপি পাওয়া যাবে, এটা প্রথমে বের করতে হবে। স্থায়ী ব্যয় ডিভাইড বাই একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। ধরলাম আমাদের স্থায়ী ব্যয় 3 লক্ষ টাকা, একক প্রতি বিক্রয় মূল্য 20 টাকা ধরলাম, তারপর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ধরলাম 10 টাকা। তাইলে আমাদের 30,000 ইউনিট যদি বিক্রয় করি তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট পাবো। এখানে একটু চিত্রের দিকে আমরা খেয়াল করি। চিত্রটি হচ্ছে এদিকে OX রাখা, এদিকে OY রাখা, এদিকে আমাদের বিক্রয়ের পরিমাণ 1000-এ, এদিকে মোট আয় ব্যয় 1000-এ। এই যে সোজা রেখাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্থায়ী ব্যয় রেখা। ও থেকে শুরু হয়েছে যে উপরের দিকে আসছে ও আয় রেখা, এটা হচ্ছে মোট আয় রেখা। তারপরে স্থায়ী ব্যয়ের এখান থেকে শুরু হয়েছে পরিবর্তনশীল ব্যয় রেখা C1-কে ধরলাম আমরা পরিবর্তনশীল ব্যয় রেখা। আবার দেখো এটা স্থায়ী ব্যয় রেখা, এটা ফিক্সড। প্রথম বিক্রয় থেকে আয় শুরু হয়, তাহলে স্টার্টিং বিন্দু থেকে আমাদের এই যে মোট আয় রেখা শুরু, আর পরিবর্তনশীল ব্যয় শুরু হবে স্থায়ী ব্যয়ের পরের স্টেপ থেকে। স্থায়ী ব্যয় এখানে শেষ, এখান থেকে শুরু হয়েছে পরিবর্তনশীল ব্যয়, এই হলো পরিবর্তনশীল ব্যয়। এখন দেখা গেছে এই যে একটা বিন্দু, এখানে যদি আমরা নিচের দিকে এটা সংযোগ করি, তাহলে এটা হলো 30,000 একক, আর সেলসের পরিমাণ হচ্ছে 600,000 টাকা। তাহলে 30,000 ইউনিট যদি আমরা উৎপাদন করি তাহলে এখানে নো প্রফিট নো লস, দ্যাট ইজ ব্রেক ইভেন পয়েন্ট। এটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। কি পরিমাণ উৎপাদন করলে ব্রেক ইভেন্টে পুষবো? 30,000 একক পর্যন্ত আমরা উৎপাদন করলে ব্রেক ইভেন্টে পুষবো। তারপরে যদি আমরা সেল করি
তাহলে আমাদের প্রফিট হয়। এরপরে যত সেল বাড়বে তত প্রফিট বাড়বে। এখানে সেল কম, প্রফিট কম, তার প্রফিট আরও বেশি, তারপর আরও প্রফিট বেশি। তাহলে 40,000 ইউনিট সেল করলে একরকম প্রফিট হবে, 50,000 সেল করলে আরেক রকম, 60,000 ইউনিট সেল করলে প্রফিট আরও বেশি হবে। এটা হইল বিইপি পদ্ধতি। তাহলে এই পর্যন্ত আয় ব্যয় সমান। তারপরের অংশতে যত এই গ্যাপটা হচ্ছে প্রফিট। সিসি রেখাটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় রেখা, ওয়াই রেখা যত উপরের দিকে যাচ্ছে তত দুটার মধ্যে গ্যাপ বৃদ্ধি পাচ্ছে, ব্যবধান বাড়তেছে, অর্থাৎ প্রফিটও সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। এই হলো বিইপি পদ্ধতি। তারপরে আসো 3 নাম্বার। হচ্ছে আমাদের প্রত্যাশিত ভ্যালু মূল্য। প্রত্যাশিত ভ্যালু, তো প্রত্যাশা এক একজনের কাছে এক এক রকম। প্রত্যাশা স্থান কাল পাত্রভেদে প্রত্যাশা নির্ভর করে। তো এখন এই প্রত্যাশা সকল পণ্যের জন্য একরকম না। এগুলো বিশেষ করে শৌখিন পণ্য বা খাদ্যদ্রব্যের ক্ষেত্রে প্রযোজ্য, আবার স্থানের ক্ষেত্রে প্রযোজ্য, মানের জন্য প্রযোজ্য। তো ধরি ফুটপাতে যদি আমরা চা খাই সেখানে নেয় হলো 5 টাকা। আবার যদি কোনো হোটেলে চা খাই এই শহরে তাহলে নেবে 10 টাকা। আবার যদি আমরা 5 স্টার হোটেলে চা খাই সেখানে নেবে 50 টাকা, 100 টাকা ইত্যাদি। সোনারগাঁও হোটেলে চা খাইলে নেবে আরও বেশি। তো এখন এক এক জায়গায় এক এক রকম প্রত্যাশা, এক এক মানুষের এক এক রকম প্রত্যাশা। তাহলে এই প্রোডাক্টটা আমি কোন জায়গায় দিতে চাচ্ছি, সেই জায়গার গ্রাহক কারা, তাদের প্রত্যাশা কীরকম, তারা কীরকম মূল্য পেলে সন্তুষ্ট, সেটা আমাকে বিবেচনা করতে হবে। সোনারগাঁও হোটেলের গ্রাহক নিশ্চয় 10 টাকা দামে চা খেতে চাইবে না। তাহলে সেখানকার গ্রাহকের পণ্যের ভ্যালু সেরকম হতে হবে, মূল্য সেরকম হতে হবে। এটাই হচ্ছে প্রত্যাশিত ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ। এবারে 4 নাম্বার, ভ্যালু মূল্য নির্ধারণ। আগে ছিল প্রত্যাশিত ভ্যালু মূল্য নির্ধারণ, এবারে ভ্যালু মূল্য নির্ধারণ। আগেরটা বলছি আমরা খাদ্যদ্রব্যের ক্ষেত্রে, বিলাসবহুল পণ্যের ক্ষেত্রে বা অন্য কোনো ব্যবহারিক পণ্যের ক্ষেত্রে হতে পারে। এবারে যে ভ্যালু আমরা নির্ধারণ করতেছি এটা মোটামুটি সকলের জন্য একই রকম হতে পারে। যেমন ধরি একটা টেলিভিশন ধরলাম 30,000 টাকা দিয়ে একজন কিনলো। 30,000 টাকা দিয়ে টেলিভিশন কেনার পরে মধ্যবিত্ত পরিবার, এখন তার টিভি যদি 1 বছর বা 2 বছর পর নষ্ট হয় তাহলে তিনি নিশ্চয়ই এটা কামনা করেন নাই। তাহলে 30,000 টাকা দিয়ে টিভি কেনার পরে সে হয়তো প্রত্যাশা করছে এই টিভিটা 8 বছর চলুক বা 10 বছর চলুক। তাহলে তার প্রত্যাশার আগে যদি নষ্ট হয় তাহলে তার এই যে 30,000 টাকা ব্যয় করলো টিভির পিছনে 8 বছরের জন্য, তাহলে এটা তার কাছে ব্যয় বেশি হয়ে গেল, ব্যয়টা বেশি হয়ে গেল। তিনি নিশ্চয় চান না 30,000 টাকা দিয়ে টিভি কিনে 2 বছরে বা 1 বছরে নষ্ট করবে। তাহলে পণ্য থেকে আমরা কি সুবিধা পাচ্ছি, কি উপযোগ পাচ্ছি, সেটাই হচ্ছে ভ্যালু। এখন কতগুলো কমন প্রোডাক্টের ক্ষেত্রে
ভ্যালু বিবেচনা করে মূল্য নির্ধারণ করতে হয়। যেমন আমরা উদাহরণস্বরূপ বাজারে আমরা বিভিন্ন ধরনের সাবান দেখতে পাচ্ছি, যেমন ডভ, তারপরে এই যে লাক্স, মেরিল ইত্যাদি বিভিন্ন ধরনের সাবান দেখতে পাচ্ছি। তো সেগুলার ভ্যালু হয়তো বা কাছাকাছি, আবার মূল্য দেখা যাচ্ছে এগুলো কাছাকাছি। তো এখন একই ওজনের সাবান, এই যে আমাদের দেশীয় তৈরি সাবান, এগুলো একটা যদি হয় 40 টাকা, আর একটা নিশ্চয়ই 20 টাকা বা 60 টাকা দামে বিক্রি হয় না। এগুলো ভ্যালু অনুপাতে মূল্য নির্ধারণ করা হয়েছে। এবারে আসো চলমান হারে 5 নাম্বার, চলমান হারে মূল্য নির্ধারণ। চলমান হারে বলতে, যদি কোম্পানি কাছাকাছি মানের সমজাতীয় একটা পণ্য যদি পূর্বে উৎপাদন করে থাকে, সেটা যদি বিক্রয় করে 100 টাকা, এখন ওইটারই সমজাতীয় যদি সে আরেকটা পণ্য তৈরি করে, তাহলে সে এটা কাছাকাছি মূল্য নির্ধারণ করতে পারে। ধরলাম আমরা 110 টাকা, এখন এটা নির্ধারণ করলো। আবার যদি বাজারে যে কোম্পানিগুলো আছে, বাজারে যে এই শিল্পের অন্যান্য প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো কী দামে চলছে সেগুলো একটা গড় করা যেতে পারে। ধরলাম বাজারে বিভিন্ন রকমের টেলিভিশন আছে, ধরলাম আমরা সিঙ্গার, তারপরে ধরলাম আমরা সনি, তারপরে ধরলাম আমরা ওয়ালটন, তারপর ধরলাম আমরা নিপ্পন, ইত্যাদি। এখন ধরলাম বাজারে এরকম 10টা প্রোডাক্ট টেলিভিশন তৈরি করতেছে। এখন আমি নতুন কোম্পানি, বাজারে এই যে কোম্পানিগুলো আছে 10টার মূল্য অ্যাভারেজ করে আমি একটা মূল্য নির্ধারণ করতে পারি। আবার বলতেছি, বাজারে যে কোম্পানিগুলো এই প্রোডাক্ট তৈরি করতেছে, কোম্পানিগুলোর প্রোডাক্টের দাম নিয়ে সেগুলোর অ্যাভারেজ করে একটা মূল্য নির্ধারণ করা যেতে পারে। এটাকে বলা হয় চলমান হারে মূল্য নির্ধারণ। দুইটা পদ্ধতি এখানে। প্রথম হলো, কোম্পানি যদি কাছাকাছি মানের পণ্য তৈরি করে তাহলে সেটার আলোকে মূল্য নির্ধারণ করতে পারে। আরটা হলো বাজারে যে কোম্পানিগুলো আছে, বাজারে যে শিল্প আছে, শিল্পের পণ্যগুলো দামের অ্যাভারেজ নিয়ে অ্যাভারেজ মূল্য নির্ধারণ করা যেতে পারে। তো মূল্য নির্ধারণের আরও পদ্ধতি আছে। আরেকটা হতে পারে প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ। 6 নম্বর দিতে পারি আমরা প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ। প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ কত? প্রতিযোগী যারা আছে তাদের সাথে পাল্লা দিয়ে মূল্য নির্ধারণ করা হয়, বরং তাদের মূল্য চাইতে একটু কমও নির্ধারণ করা যেতে পারে। যেমন বাজারে কোনো লাক্স সাবান যদি 50 টাকা বিক্রি করে, তাহলে আমরা যে কোম্পানি, আমাদের কোম্পানি এটার সাথে পাল্লা দিয়ে 50 টাকা নির্ধারণ করতে পারি, প্রয়োজন বোধে একটু কম দিয়ে 45 বা 48 টাকা নির্ধারণ করতে পারি। প্রতিযোগীদেরকে অনুসরণ করে যে মূল্য নির্ধারণ করা হয় এটাকে বলা হয় প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ। তো যাই হোক, কী কী মূল্য নির্ধারণ পদ্ধতি পাইলাম? মার্কআপ মূল্য নির্ধারণ, ব্যয় যোগ মুনাফা, টার্গেট মুনাফা মূল্য নির্ধারণ পদ্ধতি, ব্রেক ইভেন বের করা হয়। এখানে ব্রেক ইভেন বের করে এটার সাথে তারপরে প্রফিট অ্যাড করা হয়। তার প্রত্যাশিত ভ্যালু মূল্য নির্ধারণ পদ্ধতি, এখানে আগে প্রত্যাশিত মূল্য বের করা
প্রত্যাশা বের করা, গ্রাহকদের প্রত্যাশা বের করা হয় গ্রাহকরা কোনো ভ্যালুর বিনিময়ে কীরকম মূল্য দিতে চাচ্ছে। যেমন কেউ চায়ের জন্য 10 টাকা দিতে চাচ্ছে, কেউ 50 টাকা দিতে চাচ্ছে। তাহলে গ্রাহকের প্রত্যাশা কি, সেই অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়। আর এটা হলো ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ। এটা টিভি দিয়ে বোঝানো হয়েছে যে 30,000 টাকা দিয়ে টিভি কিনলে গ্রাহক চাচ্ছেন এটা কত বছর টিকবে। চলমান হারে মূল্য নির্ধারণ, কোম্পানির কাছাকাছি মানের পণ্য কী দাম আছে। আর এটা হতে পারে শিল্পগুলোর পণ্যের অ্যাভারেজ নিয়ে মূল্য নির্ধারণ করা হয়। 4 নম্বর পদ্ধতি হচ্ছে প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ, প্রতিযোগীদেরকে ফলো করে মূল্য নির্ধারণ করা হয়। এই হচ্ছে তোমাদের মূল্য নির্ধারণ পদ্ধতি। তাহলে আজকের ক্লাস এখানে আমরা শেষ করলাম। আশা করি সবাই ক্লাস বুঝতে পারছো। তো সবাই ভালো থাকবেন, সবাই সতর্ক থাকবেন, সাবধানে চলবেন, যাতে সবাই রোগমুক্তভাবে সুস্থ থাকতে পারো সেই কামনা করতেছি। আল্লাহ হাফেজ।